নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লেটস ক্র্যাক ইটের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকে এই ভিডিওটা কোনো ইতিহাস কিংবা ভূগোল সম্বন্ধিত বিষয়ের উপর হতে চলছে না। এই ভিডিওটি আজকে যে বিষয়ের উপর নিয়ে হবে সে সম্পূর্ণ বিষয়টি আজকে তোমাদের সামনে অলরেডি আমি স্ক্রিনে তুলে ধরেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজকে আমরা আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজেসগুলি রয়েছে সেই সমস্ত কলেজের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম সেমিস্টার 4 হিস্ট্রি মাইনরের সাজেশনস, যেটা তোমাদের আপকামিং পরীক্ষাতে প্রচন্ড কাজে লাগবে। এটা অবশ্যই অবশ্যই অতি অবশ্যই তোমরা ভিডিওটাকে গোটা দেখো এবং একটা ধারণা লাভ করো যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। মনে রাখো বন্ধুরা, আমরা কিন্তু এর আগের সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 3-তে আমি কিন্তু তোমাদেরকে 100% কমন প্রশ্ন দিয়েছিলাম। পুঙ্খানুপুঙ্খভাবে 100% কমন প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় তোমরা পেয়েছো। আমি এবারও দৃঢ় বিশ্বাসী যে এই প্রশ্নগুলো করে গেলে তুমি তোমার পরীক্ষার খাতা ফাঁকা ছেড়ে আসবে না। তো শুরু করা যাক গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সেমিস্টার 4 আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের হিস্ট্রি মাইনরের সাজেশনস। তোমরা যদি আরো অন্যান্য সাজেশনস গুলো নিতে চাও তাহলে কমেন্ট ডাউন করো এবং ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধু এবং বান্ধবীর কাছেও যাতে এই সমস্ত ভিডিওগুলি যেতে পারে এবং তারাও যাতে একটু বেনিফিটেড হতে পারে। তো প্রথমে আমরা আলোচনা করব মার্কস 5 এর প্রশ্ন নিয়ে। তোমরা এখানে যে প্রশ্নটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউনিট 1 এর মার্কস 5 এর প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে, সুলতানি আমলে উত্তর ভারতের সমাজ ও অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ দিল্লি সুলতানি আমলে, সুলতান আমলে উত্তর ভারত এর সমাজ ও অর্থনীতির প্রধান যে বৈশিষ্ট্য সেটা আলোচনা করতে হবে। সেকেন্ড হচ্ছে দিল্লি সুলতানি আমলে ইক্তা ব্যবস্থার প্রবর্তনের গুরুত্ব। ইক্তা ব্যবস্থা কে প্রচলন করে? ইক্তা ব্যবস্থা প্রচলন করে আমাদের ইলতুৎমিশ, যাকে দিল্লি সুলতানি সাম্রাজ্যের বা দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। দিল্লি সালতানাতের যদি প্রতিষ্ঠাতা জিজ্ঞেস করে সেটা হবে কুতুবউদ্দিন আইবক, আর যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতাকে তাহলে এটা হবে ইলতুৎমিশ। কারণ ইলতুৎমিশ দিল্লি সালতানাতের প্রথম শরীয়তের যে আইন ব্যবস্থা বা কানুন লাগু করতে চেয়েছিল বলে তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এবং তার অবস্থাতেই তার যখন তিনি রাজত্ব করতেন তখন একটা ইক্তার প্রচলন হয়। ইক্তা ধরে না বর্তমানকার জমিদার বা জায়গিরদার, এদেরকে ইক্তা ব্যবস্থার প্রচলন করা হয়। ইক্তা ব্যবস্থার সম্বন্ধিত যদি তোমরা আরো ডিটেইল কিছু জানতে চাও, আমি অলরেডি এটার উপর একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি, যেখানে ইক্তা ব্যবস্থার সম্বন্ধে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য আমি তুলে ধরেছি। তোমাদের যদি ধারণা না থেকে থাকে তোমরা যাও ভিডিওটাকে চেক আউট করো এবং সেই সমস্ত কিছু তোমরা জেনে নিতে পারবে যে সমস্ত কিছু তোমাদের পরীক্ষার জন্য দরকারি। ওকে, সেকেন্ডে আমরা আসি থার্ড কোশ্চেন। সুলতানি আমলে গ্রামীণ সমাজ ও রাজস্ব ব্যবস্থার উপর একটি বিশদ টিকা লেখো। রাজস্ব ব্যবস্থা 4 ধরনের রাজস্ব ছিল, জিজিয়া, জাকাত, খুমসু ও খরাজ। এই 4টা ট্যাক্সের নামই তোমাদেরকে উল্লেখ করতে হবে। জিজিয়া কর তো সবচেয়ে ইম্পর্টেন্ট, জাকাতও ইম্পর্টেন্ট আছে। জিজিয়া ও জাকাত দুটো হচ্ছে রিলিজিয়াস কর বা রিলিজিয়াস ট্যাক্স, যেটা নামা হতো জিজিয়া কর নামা হতো মূলত অমুসলিমদের উপর, অর্থাৎ যারা মুসলিম ধর্ম বাদে বিলং করে, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের কাছ থেকে নামা হতো জিজিয়া। আর মুসলমান শাসকেরাই মুসলিম যে তাদের প্রজা রয়েছে সেই প্রজাদের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বা কর নিত। এই করটার নাম ছিল হচ্ছে জাকাত। তো জিজিয়া আর জাকাত হচ্ছে দুটো রিলিজিয়াস ট্যাক্স। এছাড়াও খুমসু ও খরাজ নামেও কিন্তু অন্যান্য কর প্রচলিত ছিল। তোমাদের 4টার উপরই একটা বিশদ টিকা লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন, শহরায়ন প্রযুক্তি ও কৃষি উৎপাদনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এই সময় নতুন প্রযুক্তির কি প্রভাব পড়েছিল সেটা তোমাদেরকে লিখতে হবে। 5 নম্বর, দিল্লি সুলতানি আমলে মুদ্রায়ন, বাজার দর নিয়ন্ত্রণ। বাজার দর নিয়ন্ত্রণ যদি বলে তুমি চোখ বন্ধ করে সেটা লিখে আসবে আলাউদ্দিন খিলজি। কারণ আলাউদ্দিন খিলজি বাদে যে সমস্ত শাসকেরা বাজার দর নিয়ন্ত্রণ করতে গেছিল তারা 90% টাইমস ফেল হয়েছে। যেমন কি যদি আমরা সবচেয়ে ভালো নাম বলি, সেই ভালো নামটা কি হবে? আলাউদ্দিন বাদে সেটা আর কেউ না, সেটা হবে আমাদের মোহাম্মদ বিন তুগলক, যাকে পাগলা রাজাও বলা হয়। তাহলে আমলে মুদ্রায়ন, যেখানে তোমাকে মোহাম্মদ বিন তুগলকেরও অবদান লিখতে হবে এবং আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্বন্ধে লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে অভিজাত শ্রেণী উলেমা
এবং কৃষকদের সামাজিক অবস্থান ও পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। তোমাদের এক কথায় যদি বলি তাহলে তোমাদেরকে এখানে ইম্পেরিয়ালিজমের যে ছবিটা সেটা দিতে হবে, অর্থাৎ সামন্ত ব্যবস্থা, সামন্ততান্ত্রিক ব্যবস্থার কিন্তু তোমাদেরকে ইম্পেরিয়ালিজমের যে ছবিটা রয়েছে ত্রিভুজের ছবি সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। 7 নাম্বার, দিল্লি সুলতানের অর্থনৈতিক নীতিগুলি কিভাবে তৎকালীন সমাজকে প্রভাবিত করে। অর্থনৈতিক নীতি মানে কি করে দাম নিয়ন্ত্রণ করবে, দাম যাতে না বাড়ে, ঠিক আছে, কি করে সমস্ত জিনিসের দাম কমানো যাবে, যুদ্ধ নীতি কিরকম কবে হওয়া উচিত যাতে যুদ্ধ যে করা হবে যদি তাহলে যুদ্ধের যে খরচ সেটা কম হয়, এবং আরো কৃষি শিল্প সবকিছু নিয়ে একটা নমিনাল বাজার দর বলা যেতে পারে অর্থনৈতিক নীতিগুলি তোমাদেরকে লিখতে হবে। যেমন ভারতে অর্থনৈতিক নীতি শেষ কবে হয়েছিল 1991-এ। সুলতানি আমলে উত্তর ভারতে প্রধান শিল্প ও কারুশিল্প কি ছিল, এর বাণিজ্যিক গুরুত্ব, এটা সহজ প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কাকে বাংলার আকবর বলে সম্বোধন করা হয়। বাংলার আকবর আর কাউকে বলা হয় না, বাংলার আকবর বলা হয় একমাত্র আলাউদ্দিন হোসেন শাহকে। এমন বলার কারণ আলোচনা করতে হবে, এবং ভারতের সাহিত্য শিল্পকলা ক্ষেত্রে আলাউদ্দিন হোসেন সাহেবের লেখা হয়ে গেছে, এটা শাহ হবে, এর অবদান আলোচনা করতে হবে। আলাউদ্দিন হোসেন শাহের অবদান কিন্তু আলোচনা করতে হবে। এই সময় কিন্তু ভক্তিবাদ চরম শিখরে চলে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত যে বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণবিজম সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে ছড়িয়ে পড়ে। তো যদি ভক্তিবাদ সম্বন্ধে আসে সেটাও কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ইউনিট 2, ধর্ম ও সংস্কৃতি। সুফিবাদ কি, এর প্রধান সিলসিলাগুলি যেমন চিস্তি, সুরওয়ারাবর্দী এবং তাদের অনুশীলনগুলি আলোচনা করতে হবে। চিস্তির মধ্যে দুজনের নাম তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, একটা হচ্ছে শেখ সেলিম চিস্তি, একটা হচ্ছে খোয়াজা মঈনুদ্দিন চিস্তি। এই খোয়াজা মঈনুদ্দিন চিস্তির যে দরগাটা সেটা বর্তমানকালে আজমের শরীফ দরগা, ঠিক আছে। আর এছাড়াও তুমি যদি আউলিয়াও জানতে চাও তাহলে নিজামুদ্দিন আউলিয়ার ব্যাপারে তোমাদেরকে জানতে হবে, কারণ নিজামুদ্দিন আউলিয়াও একজন সুফি সন্ত ছিলেন, এবং এই সুফি সন্তি ছিলেন যিনি গিয়াসউদ্দিন তুগলককে বলেছিলেন যে হুনুজো দিল্লি দূরস্তি, মানে দিল্লি অভি দূর হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তারপর কি ভক্তি আন্দোলন সম্বন্ধে এটা নানাপন্থী ভাবধারা। নানাপন্থী মানে নানাপন্থী ভাবধারা, কবির, নানক এবং সাধু ঐতিহ্যের উপর একটি বিশদ টিকা লিখতে হবে, এবং এই আন্দোলনের সামাজিক প্রভাব কি ছিল। ভক্তি আন্দোলনের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট যদি বলা যেতে পারে রামানন্দের নাম এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নামও কিন্তু তোমাদেরকে দিতে হবে। 3 নাম্বার, সুলতানি স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সুলতানি স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য কি ছিল, এক কথা যদি বলি হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বা ঐক্যত্ব বোধ সেখানে ধরা পড়ে। দিল্লি সুলতানি স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে ঐক্যত্ব এবং ভ্রাতৃত্ব বোধ খুব দৃষ্টান্তমূলক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে দিল্লি সুলতানেতের একদম প্রাথমিক কালে, অর্থাৎ যখন সুলতানি শাসন প্রায় নতুন, সেই সময় দিল্লি সুলতানাতে একটা ইমারত তৈরি করা হয়, যে ইমারতটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত, এবং এই কুতুবউদ্দিন আইবক এটা শুরু করলেও শেষ করেছিল ইলতুৎমিশ। এখানে 5টা তালা রয়েছে এবং 5 তালাতেই বিভিন্ন কারুকার্য করা রয়েছে, এবং এর মধ্যে এই সুলতানি স্থাপত্যের যদি প্রধান বৈশিষ্ট্য সেটা কুতুব মিনার, এবং এখানে কি হিন্দু মুসলিম যে ভ্রাতৃত্ববোধ বা ঐক্যত্ববোধের একটা প্রকৃত দৃষ্টান্ত ছবি তুলে ধরে। এবং সুলতানি আমলে যে ভ্রাতৃত্ববোধ শুধু হিন্দু মুসলমানদের মধ্যে না, মুসলিমদের মধ্যেও প্রচন্ড পরিমাণে ছিল। সেই জন্য এই কুতুব মিনারের যে 4র্থ ও 5ম তালা ছিল সেটা এককালে বজ্রাঘাতে ভেঙে পড়ে যায়, এবং সুলতান ফিরোজ শাহ তুগলক সেটাকে পুনর্নির্মাণ করেন। ফার্সি ও দেশীয় ভাষায় বিকাশ সম্পর্কে লেখো। সাহিত্যের বিকাশ, ফার্সির মধ্যে কি লিখতে হবে, মূলত বাদাউনি এর অবদান লিখতে হবে। বাদাউনির অবদানকে, বাদাউনিকে আকবরের সভায়, ঠিক আছে, আকবরের সভায় একজন খুব বলা যেতে পারে অনুবাদক ছিলেন। এই অনুবাদক কি করতেন, তৎকালীন ভারতের ঐতিহ্যবাহী যে সমস্ত গ্রন্থগুলো ছিল, অর্থাৎ রামায়ণ, মহাভারত, পুরাণ, বেদ, উপনিষদ, এগুলোর ফরাসিতে তারা কি করে অনুবাদ করতে থাকে, এবং দেশীয় সাহিত্য তো ওরা বিকাশ করতে থাকে। আলাউদ্দিন হোসেন শাহ থেকে বাংলা সাহিত্য প্রচন্ড পরিমাণে ছড়িয়েছিল, এবং তৎকালীন আরো যে সমস্ত সাহিত্যিকরা ছিল তারাও কি করেছিল, নিজেদের ভাষায় লিখে লিখে সে সমস্ত জিনিসগুলো আরো বিকাশ করতে থাকে। তো ফার্সি ভাষায় যদি কারো নাম উল্লেখ করতে হয় আবুল ফাজল আল বিরুনি, এবং তার সাথে সাথে যদি বলা হয় তাহলে কিন্তু তোমাদেরকে বাদাউনির নামও উল্লেখ করতে অবশ্যই 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 হবে, নচেত কোনো কাজ নেই। আচ্ছা,
5 নম্বর প্রশ্ন, আঞ্চলিক পরিচয় সুসংহত করে না আঞ্চলিক শিল্প স্থাপত্য সাহিত্যের ভূমিকা। অর্থাৎ কোনো একটা অঞ্চলের যে ইতিহাস তুমি জানতে পারছো সেটা কি কি থেকে জানা যায় সেটা তোমাকে লিখতে হবে। এর মধ্যে যদি উদাহরণস্বরূপ দিতে চাও তাহলে কলহনের লেখা রাজতরঙ্গিনী তোমরা কিন্তু বলতে পারো। বাংলার ক্ষেত্রে দিল্লি সুলতানের অধীনে একটি স্বাধীন রাজ্য হিসাবে গৌড়বঙ্গের উত্থান এবং হোসেন শাহী রাজবংশের অধীনে সমাজ ও সংস্কৃতি অর্থনীতির উপরে প্রভাব আলোচনা করতে হবে। গৌড়বঙ্গের উত্থান অর্থাৎ আমাদের এই মালদা মুর্শিদাবাদ জুড়ে যে গৌড়বঙ্গের উত্থান রয়েছিল, যার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, সেটা নিয়ে তোমাদেরকে লিখতে হবে। হোসেন শাহী রাজবংশ মূলত আলাউদ্দিন হোসেন শাহকে নিয়ে লিখলেই চলবে, ঠিক আছে? ইলিয়াস শাহী বংশ চাইনি, আলাউদ্দিন হোসেন শাহ লিখলেই হবে। আচ্ছা, পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বিজয়নগর ও বাহমনি রাজ্যের উত্থান লিখতে হবে। বিজয়নগর রাজ্য কে প্রতিষ্ঠা করে? হরিহর 1 ও বুক্কা 1। এবং বাহমনির রাজ্য কিন্তু তোমাদের ব্যাপারে লিখতে হবে, কিন্তু বিজয়নগর বেশি ইম্পর্টেন্ট, কারণ বিজয়নগর যে সেটা রাজ্যটা ছিল সেটা সাহিত্য, সম্পদ এবং বলা যেতে পারে যে শাসন ক্ষমতার যে একটা বলা যেতে পারে না শাসন ব্যবস্থা যে একটা দৃষ্টান্ত সেটা কিন্তু স্থাপন করেছিল বিজয়নগর। এবং এর মধ্যেই ছিলেন রাজা কৃষ্ণদেব রায়, যিনি অমুক্ত মাল্য নামে একটি গ্রন্থ লিখেন, যেখান থেকে বিজয়নগরের ইতিহাস জানা যায়। পরের প্রশ্ন, বাংলা 9 নম্বর প্রশ্ন, বাংলার হিন্দু মুসলিম সমাজে বৈষ্ণব ধর্মের প্রভাব। এটা ধরে নাও পরীক্ষায় চলে এসছে, চৈতন্য মহাপ্রভুর প্রভাব চোখ বন্ধ করে আমি বলতে পারি পরীক্ষায় চলেই এসছে এটা। আচ্ছা, এই 2 প্রশ্নটা একই, পরের প্রশ্ন দুটো একই, একটু আলাদা করে লিখতে হবে, বাকি সব এক। 11 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতে বাণিজ্য ও শহরায়ন বা নগরায়নের উপর একটি টিকা লেখো। অর্থাৎ দক্ষিণ ভারতে যে সমুদ্র পথে বাণিজ্য হতো এবং তার থেকে বেনিফিটেড হয়ে যে শহরায়নগুলি হয় সেটার উপর টিকা লিখতে হবে। এটা মূলত দক্ষিণ ভারত। তাহলে যদি উত্তর ভারতের সালতানাতে চাই তোমাকে পার্টিকুলার নাম উল্লেখ করে দিচ্ছি, যদি ফিরোজ শাহ তুঘলকের অবদানটাই তুমি লেখো সেটাই অনেক বড় হবে। তো ফিরোজ শাহ তুঘলক বাদে যদি অপর কারোর নাম তুমি মেনশন করতে চাও, ইট উইল বি আকবর, শাহজাহান এবং ফিরোজ শাহ তুঘলক করলেই চলবে যদি দিল্লি সালতানাতে বলে। পূর্ব ভারতের বৈষ্ণব ধর্ম এবং আঞ্চলিক সাহিত্য ও স্থাপত্যের রূপগুলি আলোচনা করো। এখানে এক কথা যদি বলি, হিন্দু মুসলিম একটা ঐক্যের ছবি ধরা পড়ে, ঠিক আছে? হিন্দু মুসলিম একটা ঐক্যের ছবি কিন্তু এখানে ধরা পড়ে। আর বৈষ্ণব ধর্মটা বললাম চৈতন্য মহাপ্রভু লিখলেই হবে। আচ্ছা, সিনক্রেটিজম এর যদি এটা কেবল দেখে যেও, ঠিক আছে? এটা দেখে যেও, কিন্তু মনে হচ্ছে না যতটা আসবে। এবার পরের প্রশ্ন, এবার 10 মার্কসে আসি। এবার আসি হচ্ছে গিয়ে 10 মার্কস। এটা দেখো 10 মার্কসে তুমি কোশ্চেন পাচ্ছ। প্রথম হচ্ছে খিলজি বিপ্লবের প্রতিক্রিয়াগুলি আলোচনা করো। এটা মার্কস 5 বা মার্কস 10 এর দিকে আসবে। 2 নম্বর, আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ। এটা আগেই বললাম 5 মার্কসও ছিল, 10 মার্কসের জন্য করে নেবে। তো 10 মার্কস যদি করো 5 মার্কস অটোমেটিক হয়ে যাবে। তারপর সুলতানি আমলে বা জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজির শাসনকালে মঙ্গল আক্রমণ কিরূপ হয়েছিল, ব্যর্থতার কারণ কি? মঙ্গল আক্রমণ ভারতে হচ্ছিল জালালউদ্দিনের সময়, সেটা প্রচন্ড বেড়ে যায় এবং কি কারণে সেটা ব্যর্থ হয়েছিল সেটা তোমাদেরকে বলতে হবে। তো মঙ্গল আক্রমণ যদি হয় তাহলে চেঙ্গিস খানের নামটা কিন্তু প্রচন্ড পরিমাণে আসে এবং চেঙ্গিস খানের সম্বন্ধেও তোমাদেরকে পড়তে হবে, একটু শর্টে পড়লেই হবে। 4 নম্বর, মোহাম্মদ বিন তুগলকের দ্বারা অনুপ্রাণিত নীতিগুলি কি কি আলোচনা করো। প্রথমত যদি লিখো, এটা প্রথমে হবে দোয়াব অঞ্চলে কর সৃষ্টি। 2 নম্বর হচ্ছে যে মুদ্রা যে প্রচলন করেছে সেটা খুব সহজ একটা ডিজাইন ছিল। আর থার্ডে হচ্ছে কি মানে খরা, বন্যার প্রবণতা, মানে তার যে অর্থনৈতিক নীতিগুলি ছিল সবটি কিন্তু প্রায় ভেস্তে যায়, সেজন্য তাকে ইতিহাসে পাগলা রাজা বলা হয়, ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, বিজয়নগর ও বহমনি সাম্রাজ্যের সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবন আলোচনা করে। এটা অলরেডি দেখেছো। 6 নম্বর প্রশ্ন, ইক্তা ব্যবস্থা। 7 নম্বর প্রশ্ন, ভক্তি আন্দোলন গড়ে উঠেছিল কি করে এবং বিভিন্ন ভক্তি সাধকদের অবদান, অর্থাৎ সবারই নাম উল্লেখ করতে হবে তোমাকে। 8 নম্বর, ধর্ম আন্দোলনের ফলাফল কি ছিল। ধর্ম আন্দোলন মিনস তোমাকে ভক্তিবাদী ও সুফিবাদ দুটা মিলিয়ে লিখতে হবে। শুধু আমি হিন্দুইজমটা লিখলাম, ইসলামটা বাদ দিলাম, ওটা হবে না। হিন্দু মুসলিম দুটো মিলিয়ে লিখতে হবে। সুফিবাদ কি এবং ফলাফল কি ভেবেছিল সমাজ অবস্থা, এটা একবার পড়ে নিবে। আচ্ছা, ইলতুৎমিশকে কেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, এর কারণগুলি বিশদে জেনে নেবে। বলবনে রাজতান্ত্রিক আদর্শ আলোচনা করা, অর্থাৎ গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবন আর কেউ না, সুলতান রাজিয়াকে মেরে ফেলার পর, আলতুনিয়ারকে মেরে ফেলার পর এই গিয়াসউদ্দিন বলবনই দিল্লি সালতানাতের প্রকৃত মানে
বলা যেতে পারে একটা প্রকৃত শাসক হয়ে ওঠে, এবং যেই সে শাসন ব্যবস্থায় আসে সে তার 40 দল বা বান্দেগানি চেহেলগানিকে পুরো বাদ করে দেয়। পরের দেখো, পরেরই টিকা আছে বান্দেগানি চেহেলগানি বা 40 দল, মূলত এটা 5 মার্কসের জন্যই আসলে। 13 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখো 5 মার্কসটাই কিন্তু মোস্ট প্রবাবলি 10-এ আছে, তো তুমি যদি 10 মার্কসটা করে নাও তোমার কাজ হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতের শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থাতে কি কি আসবে? শাসন ব্যবস্থাতে আসবে রাজস্ব নীতি, শাসন ব্যবস্থাতে আসবে শাসন নীতি, শাসন ব্যবস্থাতে আসবে তোমার যে সমস্ত যুদ্ধনীতি, এবং তার সাথে সাথে শাসন ব্যবস্থা পরিচালনার যে পরিকাঠামো ছিল সবকিছুই তোমাকে উল্লেখ করতে হবে। 15 নম্বর টিকা, চেঙ্গিস খান, মঙ্গল নেতা চেঙ্গিস খান। এই চেঙ্গিস খানের ব্যাপারে বলা হয় যে চেঙ্গিস খান মারা যাওয়ার প্রায় 1 থেকে 1.5 বছর কেউ জানতো না যে চেঙ্গিস খান মারা গেছে, কারণ চেঙ্গিস খান যদি শুনে মারা গেছে কেউ আর তাকে ভয় পাবে না। তো চেঙ্গিস খান আমাদের কিন্তু ইতিহাস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চরিত্র। এই চেঙ্গিস খান হচ্ছে একজন মঙ্গল নেতা, নামে খান আছে, তাহলে ভেবো না যে এটা কোনো মুসলিমের নাম, এটা চেঙ্গিস খান একজন মঙ্গল নেতা, অ্যান্ড হি ওয়াজ এ নন মুসলিম। ঠিক আছে, তো এটাই ছিল আজকে আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 4 হিস্ট্রি মাইনর আন্ডার গ্র্যাজুয়েট সেকশনের উপর একটি বিশদ সাজেশনস, যেটা আশা করি তোমাদের কাজে লাগবে। এর গত সেমিস্টারে আমি অলরেডি 100% তোমাদেরকে কমন দিয়েছিলাম। এই সেমিস্টারেও আমার মনে প্রাণে চেষ্টা যে আমি যাতে তোমাদেরকে 100% কমন দিতে পারি, এবং যদি এরকম ভিডিও আরও পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও, পাশে থেকো, এবং এরপরেও যদি তোমরা আরও কোনো বিষয়ের উপর